দেখা যাচ্ছে সে একটা সাদা কাপড় পরেছে। আমি তখন তাকে সালাম দিয়ে আমার নানার নাম বললাম। নানার নাম বলতে সে বলল, ও আচ্ছা তুমি হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতি, আচ্ছা তুমি এখানে এই অবস্থায় কেন? আমি তখন বললাম, আমি ঢাকা থেকে এসেছি, বৃষ্টির জন্য আপনাদের এখানে একটু আশ্রয় নিয়েছি, বৃষ্টি চলে গেলে আমি এখান থেকে চলে যাব। তখন সে বলল, ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর আমাকে বসতে দিল আর একটি গামছা বের করে এনে দিয়ে বলল, মাথার পানিটা মুছে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি তখন বললাম, ঘর এত অন্ধকার কেন, আপনাদের কোনো আলোর ব্যবস্থা নেই? তখন বৃদ্ধ মহিলাটি বলল, এই তো আমরা কিছুক্ষণ আগে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম, তুমি এসে ভালোই করেছো, আজকে নামাজ না পড়ে শুয়ে পড়েছিলাম, এখন আমি নামাজটা পড়ছি, আর তুমি দাঁড়াও আমি আলো পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা বলে বৃদ্ধ মহিলা অন্য রুমে চলে গেল। কিছুক্ষণ পর এক হাতে কুপি আর এক হাতে খাবারের প্লেট নিয়ে আসলো অপূর্ব সুন্দরী এক নারী। মেয়েটা এতটাই সুন্দর যে এত সুন্দর মেয়ে আমার মনে হয় আমি জীবনেও কখনো দেখিনি। আধো আধো আলোয় মেয়েটাকে এত সুন্দর লাগছে, মনে হয় আসমান থেকে সাক্ষাৎ পুরি নেমে আসছে আমার সামনে। ঢিলে ডালা পাতলা একটা জামা পরা আর অপরূপ সুন্দরী দেখেই মনে হচ্ছে যৌবন ঢেলে পড়ছে তার সামনে। এসে আমার দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে রইল। আমিও লাজ শরম ভুলে গিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটি তখন মুচকি একটি হাসি দিয়ে বলল, উনি আমার দাদি, দাদি নামাজ পড়তে গেছে তাই আমি খাবার নিয়ে আসলাম, আপনি নিঃসংকোচে খেয়ে নিন, আপনি ঢাকা থেকে এসেছেন, হয়তো আপনার অনেক ক্ষুধা পেয়েছে। আপনার নানা বাড়ি আমিও চিনি, এখান থেকে মোটামুটি ভালোই দূর, আমি স্থানীয় একটা কলেজে পড়ি, আমার মা নেই, ছোটবেলাতেই মারা গেছে। আপনি যেই কবরটা থেকে ভয় পেয়েছেন ওটাই হলো আমার মায়ের কবর। বাবা ঢাকাতে একটা ছোট্ট চাকরি করে, যার কারণে ঢাকাতে যেতে পারি না, তবে আমার ঢাকাতে যাওয়ার খুব ইচ্ছে। আমার বাবা যদি বড় চাকরি করতো তাহলে আমাদেরকেও ঢাকা নিয়ে যেতেন, আমাকে আর দাদিকে ঢাকাতেই রাখতেন। তারপর আবার মুচকি এসে বললেন, আমি শুধু শুধুই ভকভক করছি তাই না, আমার বকবক না শুনে আপনি খেয়ে নিন। আমি তখন বললাম, সমস্যা নেই, আপনি বলে যান। সত্যি বলতে ভেতরে ভেতরে আমি অবাক হয়েছি, মেয়েটা এত হরহর করে কথাই বা বলছে কেন, আবার আমি যে বাইরে কবর দেখে ভয় পেয়েছি এটা আবার সে কেমনে জানলো। তারপর আবার মনে মনে ভাবলাম, গ্রামের মেয়ে তো বুদ্ধিমতী, হয়তো আমার মুখ দেখে অনেক কিছু বুঝে ফেলেছে। আমি আজ পর্যন্ত গ্রামে এত মিশুক আর কিউট মেয়ে কখনোই দেখিনি। ও কি রঙের কাপড় পরেছে সেটা তো বলা হয়নি, আকাশি নীল রঙের একটি জামা যেটাতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে, মনে হচ্ছে একদম সাক্ষাৎ পরি। মেয়েটাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ভালো লেগে গেল। খাওয়া শেষ করে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ঠিক সেই সময় মেয়েটা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ কত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে কতই না মজা হতো, কিন্তু ভিজলে যে ঠান্ডা লেগে যায়, আর দাদিও যে বকা দিবে তাই তো ভেজে যাবে না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, কত সাধারণ একটা মেয়ে, মুখে যা আসে তাই বলে দেয়, মুখে কোনো কিছু আটকায় না। ঠিক তখনই মেয়েটার দাদি এসে বলল, আজকে তুমি থেকে যাও, আজকে বৃষ্টি থামবে না। আমি তখন বললাম, না বৃষ্টি থেমে যাবে, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। তখন সে আমাকে বলল, তুমি আমার থেকে বেশি বুঝো না, এটা আষাঢ়ের বৃষ্টি, এত সহজে থামবে না। একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছিলাম, আমি তাকে দাদি বলছিলাম অথচ তিনি আমাকে বাবা বলছিলেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি খেয়াল করতে পারছে না নাকি। আমি মনে মনে ভাবলাম হয়তো বয়স হয়ে গেছে তাই খেয়াল করতে পারছে না, হয়তো তার আমার সমবয়সী কোনো ছেলে আছে। তারপর সে আমাকে বলল, ওই পাশের রুমটাতে তুমি থেকে যাও, ওটা আমার ছেলের রুম, ছেলে ঢাকাতে থাকে, ঢাকা থেকে আসলে ওই রুমেই থাকে। আমি যদিও উপরে উপরে না বলছি, তবে ভিতরে ভিতরে আমারও থেকে যাওয়ার ইচ্ছা, কারণ তার নাতিকে যে আমার ভালো লেগে গেছে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। মনে মনে ভাবতে লাগলাম, আজকের এই বৃষ্টিতে যদি আমি তার সাথে ভিজতে পারতাম। অবশেষে সেই সুযোগটা হয়। আমি সেদিন টাকাকে জিজ্ঞেস করেছিলাম, হে টাকা, তুই তো সে এলি কেন, আগে এলি না? তুই ছিলি না বলেই তো আমার হারিয়ে গেল ভালোবাসার মানুষটা। টাকা তখন উত্তরে বলল, আমাকে দিয়ে দুনিয়ার সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা না। আমি না থাকলে যদি কেউ হারিয়ে যায় সেটা বেঈমান ছিল, ভালোবাসা না। একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে বাবার বাড়ি গিয়ে মাকে বলে, মা আমার স্বামী এতটাই খারাপ ব্যবহার করে, এতটাই অত্যাচার করে, আমি আর টিকে থাকতে পারছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলবো, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন তার মা বলে, তুই যদি তাকে এভাবে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, তখন কি তুই ভালো থাকতে পারবি? বরং আমি তোকে একটা বুদ্ধি দেই, একটা মেডিসিন দেই, এই মেডিসিনটা তুই আজকের থেকে 3 মাস পর্যন্ত তাকে প্রতিদিন খাওয়াবি। 3 মাস খাওয়ালে সে অটোমেটিকলি মারা যাবে, আর এই 3 মাসের মধ্যে তার সাথে তুই এত সুন্দর আচরণ করবি, এত ভালো আচরণ করবি, যাতে আশেপাশের কেউ তোকে সন্দেহ না করে। তারপর মেয়েটি খুশি মনে চলে যায় আর বাসায় গিয়ে প্রতি রাতেই দুধের সাথে মিশিয়ে সেই মেডিসিনটি খাওয়াতে থাকে। 2 মাস পর মেয়েটি কান্না করতে করতে আবার মায়ের কাছে আসে, এসে বলে, মা আমার স্বামীকে আমি মারতে চাই না, সে এতটাই ভালো হয়ে গেছে আর এতটাই ভালোবাসে আমায়, তাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তখন তার মা বলেন, আরে তোর স্বামী ভালো হয়নি, ভালো হয়ে গেছিস তুই। কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হয়, কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে হলে তার সাথে আগে সুন্দর ব্যবহার করতে হয়। একটা ছেলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে এসে সে যদি ভালোবাসা না পায় সে তো খারাপ আচরণ করবেই। এখানে দোষটা তোর স্বামীর নয়, দোষটা ছিল তোর। তাড়াতাড়ি যা, অতীতের ভুলের জন্য এখনই গিয়ে ক্ষমা চা। আর হ্যাঁ, ওটা কোনো মানুষ মারার মেডিসিন ছিল না, ওটা জাস্ট ময়দা ছিল তোকে বোঝানোর জন্য, ওটা খেয়ে তোর স্বামী কখনোই মরবে না। সৌদি আরবে তেলের থেকে পানির মূল্য বেশি, শুধু তাই নয়, 1 ফোঁটা পানি সাগর থেকে শহর পর্যন্ত আনতে কতটা কাঠখড় পুরাতে হয় এটা সৌদিরা খুব ভালোভাবেই জানে। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, কিন্তু পানি খরচ করতে ভাবে। আর আমাদের দেশে তেলের কত দাম,
অথচ পানি আমরা যেমনি ইচ্ছে তেমনি খরচ করি। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, কারণ তাদের দেশে তেল অ্যাভেলেবেল। আর আমরা পানি খরচ করতে ভাবি না, কারণ আমাদের দেশে পানি অ্যাভেলেবেল। ঠিক তেমনই তুমি যদি কারোর জন্য অ্যাভেলেবেল হও, সে তোমাকে মূল্যহীন ভেবে খরচ করে দিবে। তাই কারোর জন্য অ্যাভেলেবেল হইও না, তুমি যার জন্য অ্যাভেলেবেল হবে